সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অভিনেতা, স্ক্রিপ্ট রাইটার ও চারুশিল্পী সালাম খান তরুণ। শুভ সকাল, কেমন আছেন? জি ভালো আছি, আপনারা ভালো আছেন? আমরা বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। শুরুতে একটু জানতে চাই, সম্প্রতি কি কি কাজ নিয়ে এখন ব্যস্ততা চলছে? আমি সম্প্রতি কাজ করলাম এটিএন বাংলাতে যাই, ক্রাইম পেট্রোল, আর কয়েকটা শর্ট ফিল্ম করলাম, একটা একক নাটক করলাম। আচ্ছা, শর্ট ফিল্মগুলোর কাজ কেমন ছিল, ক্যারেক্টার কেমন ছিল, কোথায় কোথায় শুটিং হয়েছে? শর্ট ফিল্ম হয়েছে গাজীপুরে। সেখানে আসলে এগুলো তো ইস্যু বেজ কাজ হয়, মোটিভেশনাল শর্ট ফিল্ম, সেগুলোই কাজ করেছি আর কি। কখনো বাবার ক্যারেক্টার করেছি, কখনো ভাইয়ের ক্যারেক্টার করেছি, এই আর কি। আচ্ছা, আপনার অভিনয় জগতের 2+25 বছরের ক্যারিয়ার আপনার, সেখান থেকে কতটুকু হারিয়েছেন বা কতটুকু পেয়েছেন? আসলে হারানোর কথা বললে তো অনেক কিছুই বলতে হয়, আর কি বলতে হয়? প্রাপ্তির কথাটাই বলি। অনেক কিছু পেয়েছি, অনেক ভালোবাসা পেয়েছি। অনেক মানুষ আমার নাটক দেখে, তখন বলে যে আপনার নাটক দেখলাম। শিল্পটা আসলে, বাংলাদেশের শিল্পটা আসলে টোটালি আবেগ দিয়ে হয়। এখানে পৃষ্ঠপোষকতা সেই অর্থে কিন্তু পৃষ্ঠপোষকতা নেই। এটা আমি ব্যক্তিগতভাবে, আমি আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড চারুকলা, আমি চারুকলায় লেখাপড়া করেছি। সেই শিল্প তো একই অবস্থা দেখেছি, নাট্যশিল্পই একই অবস্থা দেখেছি, চলচ্চিত্রই একই অবস্থা দেখেছি। বাংলাদেশে যেসব শিল্পী কাজ করে, আমার কাছে মনে হয় যে এই শিল্পীদের ইমোশনটাই মূল পুঁজি, ইমোশনটাই মূল শক্তি। এই শক্তি দিয়ে কিন্তু বাংলাদেশের শিল্প চর্চা হয়। সেই দিক থেকে আসলে হারাবার কথা বললে অনেক কথা বলা হয়, সেটা না বলি। তারপরে তার মধ্যে যদি কিছু বলতে হয় উল্লেখযোগ্য, যে খুব কাছের জিনিস হারিয়েছেন বা নিজের কষ্টের থাকার যে জায়গাটা, সেখান থেকে না, সে কাছের জিনিস আমি হারাইনি। কারণ বললাম, শিল্পীদের কাছে শিল্পটা এটা হচ্ছে আত্মাকে অনেক সতেজ রাখে। আপনি একজন শিল্পী যখন সেই শিল্প থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তার আত্মা মরে যায়। সেদিক থেকে আমি মনে করি অনেক ভালো আছি। আর অর্থনৈতিকভাবে আপনি যদি বলেন, আপনার যদি মূল বিষয়টা এরকম হয় যে অর্থনৈতিকভাবে আপনি কি হারিয়েছেন, আমি যেমন ধরেন চাকরি করতাম, ভালো ভালো জায়গায় জব করতাম, সেসব জব ছেড়েছি। কারণ আপনি যখন অ্যাক্টিং করবেন, আপনি অ্যাক্টিং আর জব করে দুটো সারভাইভ করতে পারবেন না। কারণ আপনার অ্যাক্টিংয়ের জন্য শুটিংয়ে চলে যেতে হবে 4 দিন, 5 দিন, 6 দিন বা 2 দিন। আপনাকে কোম্পানি বা প্রতিষ্ঠান ছুটি দেবে না। আচ্ছা, কোন কোন অভিনেতা বা পরিচালকদের সাথে কাজ করেছেন? আমি কায়সার আহমেদ ভাইয়ের সাথে কাজ করেছি, জুয়েল মাহমুদ ভাইয়ের সাথে কাজ করেছি, আল হাজেন ভাইয়ের সাথে কাজ করেছি, আলবি আহমেদ ভাইয়ের সাথে কাজ করেছি, ফরহাদ হোসেনের সাথে কাজ করেছি, ফরহাদ আহমেদের সাথে কাজ করেছি। আর সব থেকে আমি বেশি কাজ করেছি ভিকি জাহিদ ভাইয়ের। আচ্ছা, সম্প্রতি ভিকি জাহিদ ভাইয়ের একটা ওয়েব সিরিজ অ্যাওয়ার্ড পেল, চক্র। আচ্ছা, সেই চক্রতে আমি একটা বিশেষ ক্যারেক্টার করেছি। বাহ, চমৎকার। আপনি প্রথমে বলছিলেন আপনার রিসেন্টলি কাজের কথা, যেটি হচ্ছে ক্রাইম পেট্রোল, যেটি এটিএন বাংলাদেশে প্রচারিত হয়ে থাকে। 10 বছর ধরে আপনি এখানে কাজ করছেন। সো অভিজ্ঞতা কেমন? হ্যাঁ, একেবারে ক্রাইম পেট্রোলের শুরু থেকে আমি এখানে কাজ করি। মাঝে মাঝে অবশ্য আমার ব্যক্তিগত কাজের কারণে আমি মাঝে মাঝে, বা অন্য জায়গায় শুটিং থাকার কারণে আমি মাঝে মাঝে অফ দিই। এখানে কাজ করার সবথেকে বড় বিষয়টা হচ্ছে, ক্রাইম পেট্রোলে কোনো স্টার কাস্টিং থাকে না। এখানে নতুন থিয়েটার করার ছেলে মেয়েদের সুযোগ খুব বেশি। আমি একসময় ক্রাইম পেট্রোলের কাস্টিং ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করতাম। এই ক্রাইম পেট্রোলটা আমাদের বড় ভাই আশরাফুল ইসলাম পিপিএম ভাই, পুলিশ কর্মকর্তা, উনি আমাকে, এবং সেই সময় আপনার এটা ডিরেকশন দিত জুয়েল মাহমুদ ভাই, দুইজন মিলে আমাকে দায়িত্ব দিয়েছিল যে তুমি এটা করো, কাস্টিং ডিরেক্টরের কাজ করো, যেহেতু তুমি থিয়েটার করো, থিয়েটারে তোমার একটু যাতায়াত আছে, অনেকের সাথে পরিচয় আছে। সেই সময় আমি থিয়েটার করতাম। তুমি থিয়েটারের ছেলে মেয়েকে, যেহেতু এখানে স্টার কাস্টিং নাই, আর সত্য ঘটনা অবলম্বনে, ক্রাইম পেট্রোল কিন্তু সত্য ঘটনা অবলম্বনে, তো যেহেতু স্টার কাস্টিং নাই, আর স্টার কাস্টিংটা এই কারণে দেওয়া হয়নি যেন দর্শকরা বোঝে, নতুন নতুন ছেলে মেয়ে নতুন নতুন মুখ দেখে মানে বিলিভ করে যে আসলে এটা ঘটনাটা সত্য।
তা আমরা ওই আমাদের আশরাফ ভাই, জুয়েল ভাই, ওনারা বলতো যে থিয়েটার ব্যাকগ্রাউন্ড করা ভালো ভালো ছেলে মেয়ে যারা অ্যাক্টিং বোঝে তাদেরকে কাস্টিং দেবা। তো সেই অর্থে আমি তখন কাস্টিংয়ের কাজটা করতাম এবং সেইভাবে কাস্টিং দিতাম। তো খুব এনজয় করতাম, এখনও খুব এনজয় করি। ক্রাইম পেট্রোলে সবথেকে বড় কথা হচ্ছে ক্রাইম পেট্রোলে আমরা হচ্ছে ক্যারেক্টার আর্টিস্ট। ক্রাইম পেট্রোলে অ্যাক্টিংয়ের যে ডাইমেনশনাল আছে, অ্যাক্টিংয়ের যে ভেরিয়েশন আছে, বাংলাদেশে এমনি একক নাটকে বা শর্ট ফিল্মে সেটা পাই না। ওখানে মজার মজার ক্যারেক্টার পাওয়া যায়। আমি খুব এনজয় করি ব্যক্তিগতভাবে। বাহ, খুব ভালো। আপনার ব্যক্তিগতভাবে কি মনে হয় কোন ক্যারেক্টারটা আপনাকে স্যুট করে? আমি আসলে কোনো সুনির্দিষ্ট ক্যারেক্টারে ফিক্সড হতে চাই না। আমি আর্টিস্ট, আমি হলো কাদামাটি। আমাকে ডিরেক্টর যেই পাত্রে যেই ক্যারেক্টার দেবে আমি সেই ক্যারেক্টারই করব। যেমন আমি বলতে পারি ভিকি জাহিদ ভাই, সে আমাকে কখনো ডক্টর বানায়, কখনো সাইকিয়াট্রিস্ট বানায়, কখনো পাগল বানায়। এই যে চক্রে আমি একটা পাগলের ক্যারেক্টার করেছি, এমন পাগল যে সবসময় স্যুট টাই পরে থাকে, এমন একটা ক্যারেক্টার, এবং খুব ইন্টারেস্টিং একটা, হ্যাঁ খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার। এই ক্যারেক্টারটা আমি ডিরেক্টর সাহেবকে বললাম যে ক্যারেক্টারটা আপনি আসলে আমাকে একটু বোঝান, বা এই ক্যারেক্টারটা আপনি কোথায় থেকে ইয়ে করলেন। তখন বলে আসলে সত্য ঘটনা, মানে এই ক্যারেক্টারটা আমার একেবারে বাস্তব দেখা একটা ক্যারেক্টারকে আমি এটা রূপ দেওয়ার চেষ্টা করেছি, এবং এই ক্যারেক্টারটা গল্পে সবসময় রহস্য উন্মোচন করে। আচ্ছা, মানে রহস্য আবৃত করে আর কি। বা দর্শকরা কি মনে হয়, দর্শকরা আপনাকে কিভাবে দেখতে চান? দর্শকরা আসলে আমার কাজের যে রেসপন্স আমি দেখি, যখন যে ক্যারেক্টার করি, আমাকে যারা দেখে আমাকে বলে যে তুমি যখন যে ক্যারেক্টার কারো মনে হয় যে তুমি হয়ে উঠেছো, আমি জানি না এখন আমি পারি কি না, সেটা আসলে দর্শকরাই বলবে। তবে আমার রেসপন্সটা ভালো পাই। না, আপনি যথেষ্ট ভালো কাজ করছেন, আপনার অভিনয় খুব ভালো। সেই জায়গা থেকে আমরা জানি যে আপনি স্ক্রিপ্টও লেখেন। কোন কোন নাটকের স্ক্রিপ্ট লিখেছেন? আমি আপনাদের এটিএন বাংলায় ক্রাইম পেট্রোল যেমন ধরেন, আমি প্রায় শখানেক লিখেছি। ইটিভিতে আদালত চলে, সেটাও আমাদের আশরাফুল ইসলাম পিপিএম ভাইয়ের প্রজেক্ট। আদালত, ওটাও কিন্তু ইন্ডিয়ার আদলে করা আদালত, জনপ্রিয় খুব। ওইটা এখন বন্ধ আছে সাময়িক কারণে। তো সেখানেও স্ক্রিপ্ট লিখতাম। আর অন্যান্য জায়গায়ও স্ক্রিপ্ট লিখি, বেতারে লিখি দীর্ঘদিন যাবৎ, বেতারেও কাজ করি দীর্ঘদিন যাবৎ। সেই সাথে আপনি একজন চারুশিল্পীও বটে। সো প্রথম ডিজিটাল আর্ট প্রদর্শনী করেছিলেন কোথায় এবং কিভাবে আসলে আইডিয়াটা আপনার মাথায় এসেছিল? আমি আসলে একসময় গ্রাফিক্স, যেহেতু ব্যাকগ্রাউন্ডটা আমার ফাইন আর্টস, চারুকলা, আমার এক বন্ধু ছিল, সে বন্ধু গ্রাফিক্স নিয়ে কাজ করতো। তা আমি বললাম, তার নাম হচ্ছে তৈমুর খান, সে এখন দুবাই থাকে, বিদেশে থাকে। সে আমাকে ইন্সপায়ার করেছিল যে তুমি গ্রাফিক্স শিখলে, যেহেতু আর্টিস্ট, ফাইন আর্টিস্ট, অনেক ভালো কিছু করবা। আমি তার কাছে গ্রাফিক্স শিখেছিলাম, এবং আমি গ্রাফিক্স কাজ করতে করতে আমি ওই ইয়েতেই ছবি আঁকতাম। আচ্ছা, ওই টুলগুলো দিয়ে, গ্রাফিক্স টুলগুলো দিয়ে ছবি আঁকতাম। তো সে আমাকে বলল যে তুমি এক কাজ করো, আপনি এক কাজ করেন, আমাকে আপনি বলতেন সে, আপনি এক কাজ করেন, এগুলো নিয়ে একটা এক্সিবিশন করেন, আমি অ্যারেঞ্জ করব। আচ্ছা, তো সে টোটালি স্পন্সর সব কিছু সে অ্যারেঞ্জ করলো। আর আর্টিস্ট হিসাবে আলিয়াস ফার্সেস কিন্তু গ্যালারি অন্য কাউকে দেয় না, শুধুমাত্র আর্টিস্টকেই দেয়। তো গ্যালারি আমি ওখান থেকে নিলাম, আমার কাজ দেখে তারা খুব মুগ্ধ হয়ে গ্যালারি দিল। 13 দিন ব্যাপী ধানমন্ডি আলিয়াস ফার্সেসে সে এক্সিবিশনটা করেছিলাম। আচ্ছা, টি শার্ট ডিজাইন নিয়ে সম্ভবত, তো কেমন সাড়া পেয়েছেন? হ্যাঁ, এটাও বাংলাদেশে প্রথম আমি করি। ডিজিটাল আর্ট এক্সিবিশন 2000-এ, ওটা বাংলাদেশে আমি প্রথম যেমন করলাম, 2004-এ এটাও বাংলাদেশে আমি প্রথম করি, টি শার্ট ডিজাইনিং এক্সিবিশন। তখন আমি আকিজ গ্রুপের হেড অফিসে চাকরি করতাম। তো ওখানে আমার কিছু কলিগ, ওনারা, আমি আর্টিস্ট বলে বলতো যে একটু ডিজাইন করে দাও তো একটা টি শার্ট। তো ডিজাইন করে দিতাম যখন, তো ওরা খুব পছন্দ করতো। তার মধ্যে বলা যায় তানহাজ, রনি, এই কলিগগুলো। তখন ওরা আমাকে ইন্সপায়ার করলো যে তুমি একটা এক্সিবিশন করতে পারো, এক্সিবিশন করলে ভালো রেসপন্স পাবা। আমি ওইটা আমি 1 মাস না, তারও অল্প সময়ের মধ্যে আমি সব কিছু অ্যারেঞ্জ করলাম। 1000-এর উপরে টি শার্ট ছিল,
ঢাকা ইউনিভার্সিটির চারুকলা গ্যালারিতে, চারুকলা ডিপার্টমেন্টের জয়নুল গ্যালারিতে। আচ্ছা, সেই এক্সিবিশনটা করলাম, খুব ভালো রেসপন্স, খুব ভালো রেসপন্স। আমার যতদিন আমার এক্সিবিশনটা যতদিন ছিল আমি ততদিন আমার লাগেনি, সব টি শার্ট শেষ হয়ে গেছে। চারুকলার ছেলে মেয়ে এবং চারুকলার টিচাররাই অনেক মানে অর্ধেকের বেশি নিয়ে ফেলেছে টি শার্টগুলো। বাহ, খুব ভালো। আপনি মঞ্চেও কাজ করেছেন, প্লাস আপনি টেলিভিশনেও কাজ করছেন, ডিফারেন্স কি দেখতে পান? আসলে মঞ্চ হচ্ছে শেখার জায়গা। প্রত্যেকটা কাজের কিন্তু মেথড আছে, ব্যাকরণ আছে, তো সেই ব্যাকরণগুলো শেখায় মঞ্চ। আমি মঞ্চ 86 থেকে কাজ করি, তো সেখানে আমরা এখন যে আমাদের এই মিডিয়াতে যারা কাজ করছে, অভিনয় করছে, তারা দেখবেন আগে আমাদের হুমায়ুন ফরিদি ভাই, আফজাল ভাই, এই জাতীয় শিল্পীগুলো আমরা কিন্তু এখনও মিস করি, বলি তাদের কথা। কেন বলি? তাদের অনেক অধ্যাবসায় ছিল এবং সেগুলো তাদের ব্যাকগ্রাউন্ড ছিল মঞ্চ থেকে। সে মঞ্চ আর টেলিভিশনের মধ্যে তো পার্থক্য আছে অবশ্যই, কিন্তু আমি বলবো যে মঞ্চ হচ্ছে শেখার জায়গা। সেখানে শিখে টেলিভিশনে বা সিনেমায় কাজ করা যায় এবং ভালো কাজ করা যায়। না শিখে করা যায় না এটা বলবো না, কিন্তু শিখলে তার কাজের কোয়ালিটিটা আমার মনে হয় না শেখার থেকে অনেক বেশি ভালো হবে। রাইট, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো লেগেছে আপনার সাথে কথা বলে, অনেক কিছু জানতে পেরেছি, আর অনেক শুভকামনা রইল আপনার জন্য। ভালো থাকবেন সবসময়। আপনাদেরকেও ধন্যবাদ, বিশেষ করে এটিএন বাংলা আমাকে এই চায়ের চুমুকে এত সুন্দর প্রোগ্রামে আমাকে ডেকে সম্মানিত করলো, সেই জন্য এটিএন বাংলাকে এবং সংশ্লিষ্ট এই প্রোগ্রামের সংশ্লিষ্ট সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অশেষ ধন্যবাদ। ভালো থাকবেন। জি দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এটিএন বাংলার সাথেই থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।